চলো শুরু করি। লাস্ট দিন আমরা ধারকত্ব দিয়ে শুরু করছিলাম। ধারকত্ব কি ছিল? কোন একটা পরিবাহী কিংবা অপরিবাহী, অপরিবাহীর মধ্যে কি আছে, ডাইইলেকট্রিক যে পদার্থগুলো আছে তারা চার্জ ধরে রাখতে পারে। সো তারা চার্জ ধরে রেখে কি করে, নিজেদের বিভবটাকে বাড়িয়ে ফেলে। বুঝতে পারছো? যত চার্জ ধরবে, যত চার্জ তুমি জমা করবা, তত তাদের বিভব বাড়বে। আচ্ছা, তাহলে বস্তুর মধ্যে এমন একটা ধর্ম আছে যার কারণে ভিন্ন ভিন্ন চার্জের এক একটা মেটেরিয়াল এক এক রকম চার্জ নিয়ে একক বিভব বাড়ায়। যেমন তুমি লোহার একটা গোলক নিচ্ছ, সেটার ক্ষেত্রে কি পরিমাণ হচ্ছে, বিভব বাড়ছে। আর আরেকটা অন্য কোনো একটা ডাইইলেকট্রিক পদার্থের তুমি একটা বস্তু নিলা, সেটার ক্ষেত্রে তুমি চার্জ দিলে কি পরিমাণ সেই বিভব বাড়াচ্ছে। বা অন্য কোনো একটা পরিবাহী, তামা আছে, স্বর্ণ আছে, এক একজনের ক্ষেত্রে আমরা স্যার এক এক রকম চার্জ সাপ্লাই দিলে এক এক রকম বিভবের পরিবর্তন আমরা পাই। বুঝছো স্যার? তো এই জন্য আমাকে ধারকত্ব নামে একটা পড়তে হয়, যেটাকে আমরা তাপের সাথে তুলনা করছিলাম, গত ক্লাসে আলোচনা করছি, তোমরা দেখে নিতে পারো। তাহলে ধারকত্ব জিনিসটা কি? ধারকত্বের সংজ্ঞাটা ছিল কোনো বস্তুর বিভব এক একক বাড়াতে যে পরিমাণ চার্জ দিতে হয় স্যার। ঠিক আছে? তাহলে এখানে তিনটে জিনিস নিয়ে সম্পর্ক, একটা হচ্ছে বিভব, আর একটা হচ্ছে তোমার চার্জ বা আদান, আর একটা হচ্ছে ধারকত্ব। তাহলে এই তিনজনের মধ্যে সম্পর্ক সূচক যে সূত্রটা আছে সেটা আমরা লিখলাম যে ধারকত্ব ইকুয়াল আদান বা চার্জ ডিভাইডেড বাই বিভব। এটা হচ্ছে তোমার সাপ্লাই ক্ষেত্র আদান, কতটুকু আদান আমরা দিছি, সাপ্লাই করছি। আচ্ছা, ধারকত্বের এসআই একক হচ্ছে তোমার ফ্যারাড। 1 ফ্যারাড মানে হচ্ছে তোমার 1 কুলম্ব পার ভোল্ট, 1 কুলম্ব পার ভোল্ট। আচ্ছা, এই ফ্যারাডটা অনেক বড় একটা ইউনিট ছিল। এই বড় ইউনিট হওয়ার কারণে আমরা এটাকে মাইক্রো ফ্যারাড নামক ছোট্ট একটা ইউনিটে ইউজ করি সাধারণত। যেহেতু আমাদের বাসাবাড়ির ফ্যানগুলো আছে কিংবা ছোট ছোট আইসি সার্কিটগুলোতে আমরা মাইক্রো ফ্যারাড ইউজ করি। তো মাইক্রো ফ্যারাড মানে হচ্ছে 10⁻⁶ ফ্যারাড। আর গোলক আকৃতির পরিবাহীর জন্য ধারকত্বের একটা আমরা সূত্র পেলাম, যে কোনো বস্তুর গোলক আকৃতি যদি হয়ে থাকে এবং ওই গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তার ধারকত্বটা ফিক্সড, তার ধারকত্ব তোমার আর এর উপর নির্ভর করছে। এখন তুমি এবার পদার্থ অনুসারে, এটা যদি তোমার ডাইইলেকট্রিক পদার্থ হয় তাহলে এপসাইলনটা চেঞ্জ হতে থাকবে স্যার। এপসাইলন যত যত চেঞ্জ হবে স্যার, তত তত তোমার এই ধারকত্বটা পরিবর্তন হতে থাকবে। হ্যাঁ, এপসাইলনের মানটা ইউজুয়ালি পরীক্ষায় দেওয়া থাকে, না দেওয়া থাকলে মুখস্থ রাখবা, যেটা শূন্য মাধ্যমে আমরা প্রবেশ্যতা জানি 8.854 × 10⁻12। আর অন্যান্য ক্ষেত্রে তোমাকে এপসাইলন হিসাবে এটা দিয়ে দিবে, তো তখন তুমি সেখানে এপসাইলন হিসাবে দেখ অথবা এপসাইলন নট দিয়ে কে এর মাধ্যমে আমাদের হয়তো বের করতে হতে পারে। কিছু কিছু জায়গায় বাইরে ইন্টারন্যাশনাল বুকগুলোতে এই কেটাকে কে না লিখে এপসাইলন রিলেটিভ বলা হয়, এমনো লিখে। দ্যাট মিনস এই দুইজন হচ্ছে একই জিনিস। বুঝছো ব্যাপারটা? কোনো কোনো জায়গায় অ্যাপসাইলন রিলেটিভ যে এই আরটা লেখা হয়, বুঝতে পারছো? ওই এটাকে কি বলছিলাম আমরা, কেটাকে বলছিলাম হচ্ছে ধ্রুবক বলছিলাম। কি ধ্রুবক? পরাবৈদ্যুতিক ধ্রুবক। যেহেতু পরাবৈদ্যুতিক মাধ্যমের ধ্রুবক, এটাকে কে দিয়ে প্রকাশ করে, কোনো কোনো বইতে এপসাইলন আর দিয়েও প্রকাশ করা হয়। বুঝছো? আচ্ছা, তাহলে এই কথাগুলো আমার চলে গেল। এখন আমরা চলে আসবো স্যার ধারকে। ধারকের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ধারক কোন একটা বস্তুর ধারক হচ্ছে এমন একটা যন্ত্র, কোন একটা বস্তু, ধারক হচ্ছে এমন একটা যন্ত্র যেই যন্ত্র কোনো একটা সার্কিট বা কোনো একটা জায়গায় বসে অল্প সময়ের জন্য চার্জ ধরে রাখার মাধ্যমে কি ধরে রাখে, শক্তি ধরে রাখে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে ক্যাপাসিটর নামে পরিচিত ইংলিশে। আমরা ক্যাপাসিটর শব্দটার সাথে অনেক বেশি পরিচিত। আমরা জানি ফ্যানের ক্যাপাসিটর নষ্ট হয়ে যায়, সেটা আমরা চেঞ্জ করে দিই, এটা অনেকেই ক্যাপাসিটর সম্পর্কে জানে। এখানে আমার মনে হয় না একটা বাচ্চাও আছে যে ক্যাপাসিটর শব্দটা আগে কখনো শুনে নেই। ঠিক আছে? তো এই যে ক্যাপাসিটরের কাজটা কি, অল্প সময়ের জন্য চার্জটাকে ধরে রাখবে, এবং কোন মেকানিজমে কি হয় না হয় সবগুলো আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করেছি। তো তোমরা একটু লিখো, একটি বহুল ব্যবহৃত ক্যাপাসিটর হলো একটি বহুল ব্যবহৃত ধারক হলো সমান্তরাল পাথ ধারক। আমরা একটু সমান্তরাল পাথ ধারক দেখব। আচ্ছা, আমরা তাহলে এখানে হেডিং লিখছি সমান্তরাল পাথ ধারক। সমান্তরাল পাথ ধারক।
সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে আমরা কি পাবো? এই নামের মধ্যে কিন্তু এর পরিচয় আছে। দুটা প্লেট নিই, ইংলিশে প্লেট বলে, বাংলায় পাত বলে। দুটা প্লেট নেওয়া হয়, সমান্তরালে রাখা হয়, তাদের মাঝখানে ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাটা তোমার বাতাস বা শূন্যস্থানও হতে পারে, অথবা কোনো একটা ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা পরিপূর্ণ হতে পারে। বুঝছো ব্যাপারটা? সো এটাকে আমরা বলি সমান্তরাল প্লেটের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে। সো আমরা চিত্রগুলো যদি একটু আঁকি স্যার, দেখো এই আমাদের একটা প্লেট আছে, তারপর এখানে আরেকটা প্লেট আছে স্যার। এই দুইটার মাঝখানে আমাদের যে ফাঁকা জায়গাটা আছে, আমরা এটাকে যদি 3 ডাইমেনশনালি চিন্তা করি স্যার, চিন্তা করতে পারেন এভাবে? 3 ডাইমেনশনালি যদি চিন্তা করি, এই মাঝখানের ফাঁকা জায়গাটা ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা পূর্ণ থাকে স্যার, ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা পূর্ণ থাকে। আচ্ছা, এখন তাহলে যদি ডাইইলেকট্রিক পদার্থের জায়গায় আমাদের শূন্য থাকে, শূন্য স্থান থাকে, তখন সেটা হতে পারে। তো আমার সমান্তরাল পাতধারকের ধারকত্ব কিসের কিসের উপর নির্ভর করে? ধারকত্ব বা সি, এটা নির্ভর করছে এই ডাইইলেকট্রিক পদার্থটার উপরে। এটার উপর নির্ভর করছে প্লেট বা পাতের ক্ষেত্রফল, যেটাকে আমরা এ বলছি, এটার উপরে নির্ভর করছে। আর এই যে স্যার প্লেট দুইটার মাঝখানে যে ডিস্টেন্সটা আছে, আমরা যদি এখানে ডিস্টেন্সটা চিন্তা করি, এই যে একটা প্লেট আর একটা প্লেট, এই দুইটা প্লেটের মাঝখানে একটা ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটাকে আমরা বলছি ডি। এই ডি এর উপরও নির্ভর করে। ডাইইলেকট্রিক পদার্থটা কি গত ক্লাস করো নাই? বলছিলাম তো গত ক্লাসকে, যে অপরিবাহীর মধ্যে কিছু কিছু অপরিবাহীকে আমরা ডাইইলেকট্রিক পদার্থ বলতে পারি। কেন? কারণ তাদের পরমাণুগুলা হচ্ছে তোমার ধনাত্মক ঋণাত্মককে আমরা বিভাজিত করে দিতে পারি, ভেঙে দিতে পারে, এবং ডাইপোল গঠিত হয়ে যায়। এই ডাইপোল যেহেতু গঠিত হয়ে যায়, তারা এইভাবে ডাইপোল গঠনের মাধ্যমে চার্জ ধরে রাখতে পারে, তাই তাদেরকে ডাইইলেকট্রিক পদার্থ বলতে পারি আমরা। তাহলে এরকম ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে আমরা এটাকে কি করতে পারবো? পরিপূর্ণ করতে পারবো। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি কাঁচ একটা ডাইইলেকট্রিক পদার্থ, বুঝছো? সেখানে মাঝখানে কাঁচ গ্লাস রাখতে পারি। বুঝতে পারছি নাকি পারি নাই? তো এভাবে আমরা এটাকে চিন্তা করতে পারবো। তাহলে কিসে কিসের উপর নির্ভর করছে? আমরা এই ডিস্টেন্সের উপরে, পাত দুটার ডিস্টেন্সের উপর নির্ভর করছে, পাতের ক্ষেত্রফলের উপর নির্ভর করছে। তাহলে আমরা এগুলাকে বসিয়ে সূত্রটা লিখে ফেলি। ধারকত্ব সি ইকুয়াল টু হবে কি জানো স্যার? ডাইইলেকট্রিক পদার্থ যদি থাকে না থাকে, তাহলে শূন্য স্থানে এটা হবে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। আর মাঝে কে ধ্রুবক বলতে আমরা বলতেছি পরাবৈদ্যুতিক ধ্রুবক। কে ধ্রুবক বৈশিষ্ট্য ইলেকট্রিক ডাইইলেকট্রিক পদার্থ থাকলে আমরা কি বলতে পারি? সি ইকুয়াল এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পারলাম যে সমান্তরাল পাতধারকের জন্য আমাদের ধারকত্ব কেমন হবে সেটা বের করে ফেলতে পারলাম আমরা। লিখে ফেলো। ঠিক আছে, এবার চিন্তা করে দেখো, এবারে এটা হয়ে গেছে, সব বুঝতে পারছো? এবারে আমরা চিন্তা করে দেখো, আমরা দুইটা ধারককে একসাথে ইউজ করতে চাচ্ছি।
তাহলে ধারকের এটা কি বলতে পারবো, সংযোগ বলতে পারি স্যার, বা সমন্বয় বলতে পারি স্যার। বুঝতে পারছো? ধারকের সংযোগ বা সমন্বয় আমরা কেমনে করতে পারি সেটা আমরা একটু এখানে দেখার চেষ্টা করব। মানে আমি কোনো একটা বর্তনীতে দুইটা পরপর ধারক যুক্ত করতে চাচ্ছি বা তিনটা যুক্ত করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে ধারকগুলোকে কি আমরা শ্রেণীতে যুক্ত করছি নাকি সমান্তরে যুক্ত করছি। শ্রেণীতে করলে একরকম হবে, সমান্তরালে করলে আরেক রকম হবে। বুঝতে পারছো? তো তাহলে তোমরা পরের আরেকটা হেডিং দাও। এটা হয়ে গেছে সবার? এটা হয়ে গেলে পরের একটা হেডিং দাও যে ধারকের সংযোগ বা ধারকের সমন্বয় বলতে পারো, কোনো সমস্যা নেই, আমি সংযোগ লিখতে পছন্দ করি। 1 নম্বরে লিখবা স্যার শ্রেণী সংযোগ। স্যার শ্রেণী সংযোগে কি হয়? শ্রেণী সংযোগে আমরা দুইটা ধারককে পাশাপাশি যুক্ত করি। সেক্ষেত্রে শ্রেণী সংযুক্ত দেখতে কেমন হয়? ধারকটাকে, আচ্ছা তোমাদেরকে এখানে লিখে দিই, ধারককে বর্তনীতে কেমন লেখা হয়। এই যে এরকম চিহ্ন, জয়শ্রী আসছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসো বসো। তাহলে এটা অথবা এটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এই যে আমরা ধারকটাকে এভাবে প্রকাশ করতে পারি, দুইটা সমান্তরাল রেখা কিন্তু সমানে সমানে। আমরা ব্যাটারির ক্ষেত্রে একটা বড় একটা ছোট লিখি, কিন্তু ধারকের ক্ষেত্রে দুইটা সমান সমান হবে। অনেকে তাই একটু কনফিউজড হয়ে যায় যে স্যার দুইটাই সোজা সোজা দিচ্ছি ব্যাটারির ক্ষেত্রে এবং ধারকের ক্ষেত্রে একটা বড় ছোট, ভুলে যদি স্যার একটু বড় ছোট হয়ে যায়, তখন তুমি বড় ছোট যদি না করতে চাও বা এটা নিয়ে যদি ভয় পাও, তাহলে তুমি একটা সোজা একটা বাঁকা দাগ দিবা, তাহলে কিন্তু সার্কিটের মধ্যে ধারককে তুমি প্রকাশ করতে পারবা। বুঝছো? তাহলে এই সকল বিষয়াশয় আমরা এখানের মধ্যে মাথায় রাখবো। এবার চলে আসো স্যার শ্রেণী সংযোগ যদি করতে নিই, তাহলে আমরা কি করব, এই যে একটা ধারক তার সাথে আরেকটা ধারককে এভাবে যুক্ত করব। তো একই শ্রেণীতে থাকা দুইটা ধারক আছে এখানের মধ্যে, একটা হচ্ছে C1 আর একটা হচ্ছে আমাদের কি C2। 3 নাম্বার আরেকটা দিলাম, এটা হলো আমাদের C3। এখন এই C1 C2 C3-তে কি একই থাকবে একটু বলে দিই স্যার। C1 C2 C3-তে এই শ্রেণীতে থাকলে রোধের ক্ষেত্রে কি সেম ছিল মনে আছে তোমাদের? 9 10-এ যে পড়তা, একই সিরিজে থাকা সকল রোধের মধ্য দিয়ে সমান পরিমাণ তড়িৎ পরিবহন হয় না স্যার? আই সেম থাকতো। এখানে ক্ষেত্রে তোমার যে জমানো চার্জটা, সাপ্লাইকে তো চার্জটা সেম থাকবে, মানে তড়িৎ প্রবাহের মতো এখানে চার্জের প্রবাহ বা চার্জের সাপ্লাইটা কি থাকবে? সেম থাকবে। এটা আমরা মাথায় রাখতে হবে স্যার, একই। তাহলে একটু চিন্তা করে দেখো তো স্যার, আমাদের এটা যদি একই হয় আমরা ডিফারেন্ট কি পাবো? আমরা ডিফারেন্ট পাবো হচ্ছে কি বিভব পাবো, এটার জন্য V1 পাবো, এটার জন্য V2 বিভব পাবো স্যার পার্থক্য, আর এটার জন্য আমরা স্যার V3 বিভব পার্থক্য পাবো। ওকে, V1 V2 V3 তিনটা বিভব পার্থক্য আমরা এখানের মধ্যে পেয়ে যাব। আমি যদি এগুলোকে একটু সিলেক্ট করে নিই, আমরা ডিফারেন্ট বিভব পার্থক্য পাচ্ছি। তাহলে স্যার চার্জ আমাদের একই। এখন তাহলে স্যার টোটাল বিভব কত হবে স্যার? আমরা জানি যে খণ্ড খণ্ড বিভব যদি এভাবে পরপর যুক্ত হয়ে যায়, এগুলাকে আমরা বলি বিভব পতন। কি বলি স্যার? বিভব পতন। কি হয়? এই পাশে একটা প্লাস থাকে, ব্যাটারির সাথে কানেকশন করলে সবাই একটু দেখো, এই পাশে প্লাসের সাথে কানেক্ট করলাম, এই পাশে মাইনাসের সাথে কানেকশন করলাম, তাহলে এই পাশে উচ্চ বিভব, এই পাশে কি আছে? তাহলে এখানে প্রত্যেকটা পোর্শনে অল্প অল্প করে বিভব কি হচ্ছে? পতন হচ্ছে। পতন হতে হতে এটা কি নিম্ন বিভব পর্যন্ত চলে আসে। বর্তনী হিসাব সবসময় সেরকম। তাহলে এটাকে V1-কে বলা হচ্ছে প্রথম যে ইয়াটা আছে, এটাকে ধারক আছে সেটা C1 যে ধারকটা, সেটার বিভব পতন বলা হচ্ছে। V2-কে বলা হচ্ছে দ্বিতীয় ধারকের বিভব পতন। V3-কে বলা হচ্ছে তোমার তৃতীয় ধারকের বিভব পতন। তাহলে এই বিভব পতনগুলোকে যোগ করলে টোটাল বিভব পতনটা আমরা পেয়ে যাব, বা টোটাল কানেক্টেড যে ব্যাটারির বিভবটা আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা মোট যে বিভব এখানে বুঝি নাই,
না না, ছোট কেন হবে স্যার? ছোট হতে পারে, বড় হতে পারে, ডিপেন্ডিং অন সি। পতন মানে কি? আমরা অল্প একটু সেই বিভব খেয়ে ফেললো, ও খায় ফেললো, ও খায় ফেললো। ধরো আমাদের কাছে একটা বিশাল থালি বা একটা 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 খাবারের ডেক্সি আছে, একটা খাবারের ধরো যে একটা পট আছে, অনেকগুলো খাবার আছে। এখন আমরা এখানের মধ্যে ধরো যে 10 জন আছি, আমরা 10 জন ওই খাবারটাকে 10 জনে মিলে ভাগ করে খেলাম। তো কেউ একটু বেশি খাবে, কেউ একটু কম খাবে, এটা এই অনুসারে মানে কারো কম বেশি প্রয়োজন অনুসারে খাবে। তো এই পুরো খাবারের পটটাকে আমরা বলছি হচ্ছে কি পরিমাণ বিভব আমরাকে সাপ্লাই দিছি। তার মধ্যে এই পুরা সাপ্লাই বিভব থেকে C1 একটু কিছুটুকু খাইছে, ওটাকে V1 নাম দিয়ে দিছি। C2 কিছুটুকু খাইলো, সেটাকে V2 নাম দিলাম। C3 কিছুটুকু খাইলো, সেটাকে V3 নাম দিলাম স্যার। এভাবে আমরা স্যার ডিফারেন্ট নাম দিয়ে দিলাম। তো এই টোটাল সবগুলোকে যোগ করলে কিন্তু আসলে আমাদের টোটাল বিভবের সমান হয়ে যাবে, ঠিক না? আমরা 10 জনে যে খাবারগুলো খেলাম সেগুলোকে টোটাল যোগ করে ফেললে আমরা কি পেয়ে যাবো স্যার? টোটাল মিলে কত খাবার ছিল সেটা হয়ে যায়। তো এখানেও স্যার মোট বিভব V ইকুয়াল আমরা কি পাচ্ছি? V1 প্লাস V2 প্লাস V3, V1 প্লাস V2 প্লাস V3 আমরা বলে দিতে পারছি। আর আমরা সূত্র আকার একটা কি জানি স্যার? C ইকুয়াল টু Q ডিভাইডেড বাই কি? V। তাহলে এখান থেকে আমরা V ইকুয়াল টু কি বলতে পারি স্যার? Q বাই C বলতে পারি স্যার। তো এই তিনটার জন্য স্যার দেখো তো স্যার, Q তো সেম একই, তাহলে Q এখানে একই, Qটা লিখে দিব ডিভাইডেড বাই C1 হবে, Qটা লিখে দিব স্যার ডিভাইড বাই C2 হবে, Qটা লিখে দিব এখানে ডিভাইড বাই C3 হবে। মোট বিভবটাকে আমরা কি লিখতে পারি স্যার? মোট যে জমানো চার্জটা Q লিখতে পারি, এরপরে তুল্যটাকে আমরা সিরিজে যেহেতু করছি CS লিখতে পারি। এখন সব জায়গা থেকে Q কেটে দিলে স্যার, সব জায়গা থেকে Q কেটে দিলে আমাদের সূত্র আসে স্যার 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তাহলে আমরা ধারকের জন্য সংযোগের ক্ষেত্রে শ্রেণী সংযোগে কেমন পেলাম স্যার? 1/1 আকার সম্পর্কটা পেলাম। এটা আমরা যে ছোটবেলায় ওহমের সূত্র থেকে রোধের জন্য করেছিলাম স্যার, রোধের শ্রেণী সংযোগের উল্টা না স্যার? রোধের জন্য যেটা প্যারালালে পাইছিলাম সেটা ধারকের জন্য স্যার আমরা কি পাবো? সিরিজে পাবো, ঠিক আছে না স্যার? রোধের জন্য আমাদের এটা প্যারালালের যেই সম্পর্কের যেই স্টাইল ছিল সূত্রের, ওইভাবে চলে আসছে, উল্টা চলে আসছে। ইভেন তুমি একটু পরে যখন শ্রেণী সংযোগের জায়গায় সমান্তরাল সংযোগ দেখবা তখনও বুঝতে পারবা, সমান্তরাল সংযোগ দেখলে বুঝতে পারবা। এটা একটু চট করে তোমরা তুলে নিয়ে নাও, ঠিক আছে? এবার স্যার দেখো, আমরা সেম ভাবে সমান্তরাল সংযোগের জন্য দেখব। 2 নাম্বার আমরা দেখব হচ্ছে সমান্তরাল সংযোগ। সমান্তরাল সংযোগ এটাতে আর কি হবে স্যার? এখানে যেমন আমরা C1 C2 C3 এর জন্য Q একই পেয়েছিলাম, এখানের ক্ষেত্রে আমরা বিভবটা একই পাবো। এখানে চিত্রটা দেখতে কেমন হবে একটু তোমাদেরকে করাই দিই স্যার। এটা হলো, এরপর আরেকটা এইভাবে যাবে স্যার, এরপর আরেকটা এখানে হবে স্যার। কেমন? আমরা কানেকশনগুলো দিয়ে দিই, এভাবে কানেকশন দিয়ে দিলাম। এখন সবাই একটু ভালো মতো করে খেয়াল করো, এখানে আমরা C1 পেলাম, এখানে আমরা C2 পেলাম, এখানে আমরা C3 পেলাম। এখানে যেই চার্জটা আছে সেটা Q1, এখানে যে চার্জটা সেটা Q2, এখানে যে চার্জটা সেখানে Q3, আর টোটাল চার্জ এখানে সাপ্লাই গেছে তো যে Q পরিমাণ, আর বের হয়ে আসবে Q পরিমাণ। এটা অনেকটা তড়িৎ প্রবাহের মতো মনে রাখতে পারো। তাহলে এই চার্জগুলো ডিফারেন্টভাবে ভাগ হয়ে গেছে, আর সেম থাকছে কি এখানে স্যার? এখানে আমাদের সেম থাকছে হলো, এখানে আমার সেম থাকছে হলো বিভব পার্থক্য। কি থাকছে স্যার? স্যার সেম আমাদের বিভব পার্থক্য থাকছে। তাহলে C1 C2 C3 তে C1 C2 ও C3 এ বিভব এখানে কি লিখছিলাম স্যার? C3 V একই বিভব পার্থক্য, তাদের প্রত্যেকের একই বিভব পার্থক্য আছে। তাদের যেহেতু প্রত্যেকের একই বিভব পার্থক্য আছে, তাহলে আমরা ফর্মুলাটাকে কিভাবে ডেভেলপ করতে পারি দেখো স্যার। এখানে আমরা লিখব যে কিউগুলাকে ভেঙে লিখবো স্যার। টোটাল মোট কিউটা স্যার 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, যেহেতু 3 জন 3 লাইনে আছে।
তাহলে আমরা কিউ ইকুয়াল টু কি বলতে পারি, সি ইকুয়াল টু যদি কিউ বাই বি হয়, কিউ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, সিভি বলতে পারি। তাহলে এখানে আমাদের C1 ভি তো সেম, C2 ভি তো সেম, C3 ভি সেম, আর টোটালটাকে আমরা সি প্যারালাল বলবো ইন্টু ভি বলবো, একই বিভব। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এই পুরো সার্কিটটা থেকে আমরা ভিগুলো যদি বাদ দিয়ে দিই, সুতরাং আমরা বলতে পারি সিপি ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। তাহলে আমাদের সমান্তরালের এটা চলে আসছে কি শ্রেণীর মতো, রোধের ক্ষেত্রে শ্রেণীর মতো চলে আসছে, রাইট। তো আমাদের যে ধারকের ধারকত্ব বাড়াইতে চাইলে কি করতে হবে আমাদেরকে স্যার, সমান্তরালে যুক্ত করতে হবে। ধারকের ধারকত্ব বাড়াতে চাইলে কি করতে হবে, সমান্তরালে যুক্ত করতে হবে, বুঝছো? তো এটা অনেকেই জানে না, ধারকত্ব বাড়াতে গেলে কিভাবে যুক্ত করতে হয়, সমান্তরালে যুক্ত করতে হয়। তুমি একটা ক্যাপাসিটার আনছো, সেটার সাথে প্যারালালে আরেকটা ক্যাপাসিটার যুক্ত করে দিলে এটা দ্বিগুণ, মানে যদি সমান সমান মানের হয় তাহলে সেটা দ্বিগুণ হয়ে যাবে। তো এইটা একটু আমাদের মাথায় রাখতে হবে। আর শ্রেণীতে করলে উল্টা হয়, শ্রেণীটা আমরা এখানে লিখে দিলাম স্যার, করো। আচ্ছা, শ্রেণী সমান্তরাল সংযোগগুলো আমাদের এখানে হয়ে গেল। এবারে সমান্তরাল পাতধারকের একটা বিশেষ ব্যাপার সেবার আমরা দেখব। চিন্তা করো স্যার, পরে যাই স্যার আমরা, হোপফুলি তোলা হয়ে গেছে তোমাদের। হ্যাঁ, 1 মিনিট দাঁড়ালাম, 10 সেকেন্ড হলে চলবে, 10 সেকেন্ড থাকি। আচ্ছা দেখো স্যার, তাহলে এবার আমরা সমান্তরাল পাতধারকে আবার একটু চলে আসবো। সমান্তরাল প্লেট, এই যে এটা একটা প্লেট, এটা একটা প্লেট, রাইট, বুঝছো? এবার চিন্তা করো, কোনো একজন বুদ্ধিমান স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করলো, স্যার আপনি বলেছেন হচ্ছে স্যার সমান্তরাল পাতধারকের মাঝখানে ডাইইলেকট্রিক পদার্থ রাখলে এটা ধারকত্ব চেঞ্জ হয়ে যায়, এটা কে গুণ হয়ে যায়। ভালো কথা স্যার, আমি পুরা জায়গায় ডাইইলেকট্রিক পদার্থ না রেখে একটা আংশিক জায়গায় রাখবো। আচ্ছা ভালো কথা, তাহলে আংশিক জায়গায় কতটুকুতে রাখবা? তো তুমি বললা স্যার আমি এটার ধরেন এই যে একটুকু পরিমাণ কাঁচের একটা টুকরা রাখবো এখানে। তাহলে এইটুকু তো স্যার আপনার কি ডাইইলেকট্রিক পদার্থ যেটা আছে সেটা কাঁচ, বাকি অংশ কি শূন্যস্থান, বাকি অংশ কি শূন্যস্থান। এবার স্যার আপনি বলেন তো এটার ধারকত্ব কেমনে আমরা মাপবো? তো তোমার কাছে একটা এখন মুশকিল ব্যাপার মনে হচ্ছে, কিন্তু আমরা এটা কিন্তু এখনই সলভ করে ফেলতে পারবো, খুব সহজ। কেমনে করতে পারবো? আমরা এই টোটাল ডিস্টেন্সটাকে কি বলছি স্যার, ডি। আচ্ছা, প্রতিটা প্লেটের ক্ষেত্রফল, এখানে প্লেটের ক্ষেত্রফল এরিয়াকে আমরা কত বলছি স্যার? এটা সাইড থেকে ভিউ করলে এরিয়া দেখতে পাবো নাকি স্যার? আমরা এখানে দেখেছিলাম, আমরা এখানে 3D দেখেছিলাম, এখন 3D না দেখে আমরা এখন কি 3D দেখছি, কিন্তু সামনাসামনি দেখছি। এই যে প্লেটগুলো এমন আছে তো, এই যে সাইড করলে তুমি এরিয়া দেখতে পাচ্ছ, এরকম হলে শুধু লম্বা লম্বা দুটো দাগ দেখতে পাচ্ছ না, ফ্রন্ট ভিউ, আমরা এই ফ্রন্ট ভিউটা দেখছি। হ্যাঁ, তো পাশে আমার এটা এরিয়া আছে। এখন খেয়াল করে দেখো, এইটুকু অংশকে আমরা বলছি হচ্ছে এক্স। কি স্যার? এক্স, বুঝছো? একবার ভেবে আমাকে যদি বলো, তোমরা কিন্তু বুদ্ধি থাকলে এখনই বুঝতে পারবা যে এই পুরো ধারকটাকে আমরা দুইটা টুকরা ধারকে ভেঙে ফেলতে পারি না। একটা হচ্ছে এইটুকু, একটা হচ্ছে এইটুকু। যেহেতু এরা পাশাপাশি যুক্ত আছে, তার মানে এটা শ্রেণীতে আছে। তো শ্রেণীতে থাকা দুইটা ধারক, একটা হচ্ছে ডাইইলেকট্রিক পদার্থ সহ, একটা হচ্ছে ডাইইলেকট্রিক পদার্থ ছাড়া শূন্য মাধ্যমে। তো এইটুকু যদি আমার এক্স হয়, এইটুকু আমার কত হয়ে গেল স্যার? হয়ে গেল কিনা স্যার? আচ্ছা, শ্রেণীতে থাকলে আমরা কি জানি স্যার? 1/CS ইকুয়ালটা আমরা কি জানি? 1/C1 প্লাস 1/C2। এখন চট করে তোমরা আমাকে বলে ফেলো যে এখানে C1 কেমন হবে? C1 হবে স্যার এপসাইলন নট কে, এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই এক্স। ডি এর জায়গায় এখানে কি আসবে? এক্স আসবে। C2 আমার কি আসবে স্যার? C2 আমার আসবে স্যার এপসাইলন নট এ ডি মাইনাস এক্স। বুঝছো স্যার নাকি বুঝো নাই? মূল সূত্র থেকে আসছে, মূল সূত্র হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, কে থাকলে কেটা গুণ হয়, এটা হয়। তাহলে এইটাকে যদি আমরা এখানে উল্টে দিয়ে পাল্টে বসাই দিই স্যার, আমরা এখানে কি পাবো? এক্স ডিভাইডেড বাই
এপসাইলন নট কে এ। এরপর আমরা এখানে কি পাবো, ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই এপসাইলন নট এ। বুঝছো নাকি বুঝো নেই? তাহলে সেটা ইকুয়ালটা আমরা কি পেলাম, 1/CS পেলাম। ক্লিয়ার? আচ্ছা, এগুলাকে আমরা একটু হলুদ কালি দিয়ে লিখি। এটুকু কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো স্যার। এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা এবার আরেকটু লসাগু করি স্যার, এটাকে আরেকটু লসাগু করে নিই। লসাগু করে আমরা এখানে পাবো এপসাইলন নট কে এ ইকুয়াল এক্স প্লাস কে ইন্টু ডি মাইনাস এক্স। সুতরাং আমরা সিএস ইকুয়ালটা কি লিখতে পারি স্যার, এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই এক্স প্লাস কে ডি মাইনাস এক্স। তোমরা এটাকে ফর্মুলা হিসেবে মনে রাখতে পারছো যদি তোমার এভাবে করে আলাদা আলাদা করে সেপারেট দুইটা টুকরাই আমরা ভাগ করে দিই, মাঝখানে আংশিকভাবে ডাইলেক্ট্রিক পদার্থ রাখি। কাজ বুঝিনি কেমনে বসাইছি, আমরা আংশিক বসাইছি জাস্ট এইটুকু অংশে। বুঝছো? দুটা প্লেট নিলাম তো, এই দুটা প্লেটের মাঝখানে রোহিতের ফোনটা একটু আমাকে দিয়ে তো স্যার, থ্যাংক ইউ। এটা ধরো যে কাঁচ, এটাকে আমি স্যার এই যে একটা প্লেটের সাথে যুক্ত করে বা বসিয়ে দিলাম। তাহলে দেখো মাঝখানে এই মোবাইলের অংশে ডাইলেক্ট্রিক পদার্থ আছে, আর এই ফাঁকা স্থানে কোনো ডাইলেক্ট্রিক পদার্থ নেই, শূন্য স্থান। সো এইটুকু ক্যাপাসিটার শূন্য স্থানের মতো কাজ করবে, এটুকু ডাইলেক্ট্রিক পদার্থের মতো কাজ করবে। তো এটাকে আমরা সিরিজে থাকা দুইটা ক্যাপাসিটার হিসেবে ধরে নিতে পারি। সো সিরিজে থাকা দুইটা ক্যাপাসিটার হিসেবে ধরে নিছি। বুঝছো ব্যাপারটা নাকি বুঝছো? এখন আরও একটা প্রশ্নের কথা বলি তোমাদেরকে আমি, এই বাচ্চারা শোনো, আরও একটা কথা বলি। তোমাদের এই যে ক্যাপাসিটর, এখানের মধ্যে তুমি যে ডাইলেক্ট্রিক পদার্থ রাখলা, এটা তুমি সাইডে রাখো, মাঝখানে রাখো, এই সাইডে রাখো, সব একই কথা। বুঝছো ব্যাপারটা? তাহলে আমরা প্রশ্নের মধ্যে যদি কখনো এরকম দেখি, অনেকে মনে করে যে স্যার প্রশ্নটা মানে কঠিন হয়ে গেছে, স্যার এটা এখানে সাইডে না দিয়ে এমনি মাঝখানে বসাই দিচ্ছে, মাঝখানে বসাই দিচ্ছে। অনেকে পুরো ভয় পেয়ে যায়, স্যার মাঝখানে বসাই দিলে তো স্যার মনে হয় অন্যরকম হয়ে যাবে, তখন তো স্যার মনে হয় তিনটে ক্যাপাসিটি চিন্তা করতে হবে। হ্যাঁ, তুমি তিনটে ক্যাপাসিটির বিবেচনা করেও দিন শেষে এটাই পাবা। তখন কিরকম হবে ভাবো, একটু ভাবো। আমি তোমাদেরকে একটু চিত্রটা অঙ্কন করে দেখাই স্যার, চিত্রটা এঁকে দেখাই। এদিকে দেখো, এই যে স্যার, এই যে একটা গেল, এই যে আর একটা গেল, মাঝখানে আমার কি বসে গেছে, মাঝখানে আমার ধরো যে এইখানে কাঁচটা বসলো। তাহলে তোমার এখানে কি থাকছে, এটা আমাদের এক্স, এইটুকু আমাদের কি আছে স্যার, ধরো x1 আছে, ধরো এইটুকু আমাদের ধরো যে তাহলে কি x2 আছে। তাহলে x, x1, x2 তিনটা মিলে ডি না স্যার? তুমি তিনটার জন্য তিনভাবে যখন করে নিয়ে আসবা, তাহলে তুমি একটা পাবা হচ্ছে তোমার C1 এর জন্য পাবা এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই এক্স, C2 পাবা তুমি হচ্ছে তোমার এপসাইলন নট এ ডিভাইডেড বাই x1, C3 পাবা হচ্ছে তোমার এপসাইলন নট এ ডিভাইডেড বাই x2। তাহলে এই দুইটাকে যদি তুমি উল্টে, এই দুটোকে যদি তুমি উল্টে যোগ করে দাও, উল্টে যোগ করে দিলে স্যার তোমার কি আসবে, 1/C1, 1/C2 প্লাস 1/C3 কি আসে, 1/C2 প্লাস 1/C3 আসে হচ্ছে তোমার এপসাইলন নট এ x1 প্লাস x2। এখন x1 প্লাস x2 মানে কি স্যার? বাচ্চারা একটু এটা বলে ফেলো তো আমাকে চট করে, x1 প্লাস x2 মানে কি আসলে? x1 প্লাস x2 মানে হচ্ছে d মাইনাস এক্স না স্যার? ঠিক কিনা স্যার? কারণ আমরা জানি কি x1 প্লাস x2 প্লাস x ইকুয়াল টু ডি। তাহলে ডি থেকে যদি x1 প্লাস x2 আমরা আলাদা করে নিয়ে আসি আর ডি মাইনাস এক্স লিখি, তাহলে সেটা দুই পাশে সমান সমান হয়ে যাবে না, x1 প্লাস x2 ইকুয়াল ডি মাইনাস এক্স। তাহলে এটা জায়গায় ডি মাইনাস এক্স লিখা যায়। তাহলে এটার ক্ষেত্রে আবার সেম জিনিসটাই পেয়ে গেল না তুমি স্যার, রাইট? সো এই জন্য কাঁচটা সাইডে থাকুক মাঝে থাকুক, ইট ডাজন্ট ইভেন ম্যাটার, আলটিমেটলি ওই একই সূত্রটাই। তাহলে কোন একটা ধারকের মাঝখানে আমরা যদি আংশিকভাবে এরকম লম্বা পুরো জায়গাটা কভার করে লম্বা বা আংশিক একটা যদি রাখি, একটা কাচের টুকরা বা একটা কোনো একটা ডাইলেক্ট্রিক পদার্থের টুকরা অংশ রাখি, তাহলে এটা ধারকত্ব কেমন হবে সূত্রটা পেয়ে গেলাম। বোর্ড পরীক্ষায় এরকম প্রশ্ন আসছে। সো বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, ধারক থেকে প্রশ্ন হলে এই টাইপের কোয়েশ্চেন হবে, মনে থাকবে স্যার। এটা খুবই কমন অ্যান্ড ইম্পর্টেন্ট একটা টাইপ। আর আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কেমনে যে কোনো জায়গায় হোক না কেন এটা সেম থাকছে, সেটা বুঝিয়ে দিলাম। সো এই রাফটা তোমরা সাইডে করে রাখতে পারো স্যার, এটা একটা রাফ হিসেবে তোমরা এখানে রেখে দিতে পারো। তোমাদেরকে এখানে করে দেখালাম, থাকুক, এগুলো রাফ হয়ে যাবে। এবারে চলে আসো স্যার
আমরা অনেক সময় এই ফর্মুলাটাকে এভাবেও দেখতে পাই, পুরো জিনিসটাকে, পুরো ব্যাপারটাকে যদি আমি কে দিয়ে ভাগ করে দিই স্যার, পুরো ব্যাপারটাকে কে দিয়ে ভাগ করে দিলে অনেক সময় দেখবা এক্স ডিভাইডেড বাই কে প্লাস ডি মাইনাস এক্স এভাবেও লিখছে। বুঝছো স্যার? সো কখনো যদি তুমি গাইড বইতে টেস্ট পেপারে কোনো একটা সলিউশনে এইভাবে ফর্মুলার ফর্মটা দেখো, তাহলে ঘাবড়ানোর কিছু নেই। তো এভাবে শিখো অথবা এভাবে শিখো, ইটস আপ টু ইউ। তোমার খুশি, তুমি যেমনে খুশি এমনে শিখতে পারো। মনে থাকবে স্যার? চলো স্যার, যদি এটা আমাদের হয়ে যায় তাহলে এটাকে আমরা বলতেছি কেস 1। এটাতে লিখো স্যার কেস 1, এটা আমরা কেস 1। এখন তোমার মন ধরো মানছে না, তোমার মন মানতে চাচ্ছে না যে স্যার আপনি আমাদেরকে যে স্টাইলে দেখালেন সেই স্টাইলে আসলে যেভাবে আমরা যে ডায়ালেকটিক পদার্থটা রাখলাম সেই ডায়ালেকটিক পদার্থটা আমি সেভাবে কল্পনা করিনি, আমি অন্যভাবে কল্পনা করছি। তো কিভাবে কল্পনা করছো ওইটাও স্যার আরেকটা কেসের মাধ্যমে দেখানো যায়। এটাকে আমরা লিখলাম স্যার কেস 02। তো কেস 02তে কেমন করে আমরা বসাচ্ছি দেখো স্যার, এই যে একটা ধারক, এই যে আরেকটা ধারক। তুমি বললা যে স্যার আমি এখন স্যার বসাবো এরকম, আমি এখন স্যার এরকম আংশিক নিচে কভার করে ফেলবো এটা দিয়ে। হয়েছে মুশকিল ব্যাপার? তোমার এখন মাথায় আসলো যে আমি এখন এইভাবে কভার করব। তাহলে চিন্তা করে দেখো স্যার, আমরা টোটাল এই যে সাইডের এরিয়াটাকে বলছিলাম এ, আর তুমি বললা যে ডায়ালেকট্রিক পদার্থ যে অংশে আছে সেই অংশের সাইডের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা হচ্ছে ধরো তোমার A1। বুঝছো ব্যাপারটা? তাহলে ডায়ালেকট্রিক পদার্থ ছাড়া এইটুকু অংশের এরিয়াটাকে আমরা কি বলতে পারি? A মাইনাস A1 বলতে পারি না স্যার? আমরা পারি কিনা? একটা প্লেটের খালি অংশের, ফাঁকা অংশের এরিয়াটাকে আমরা A মাইনাস A1 বলতে পারি। খেয়াল করে দেখো, এবারে তোমার কাছে কানেকশনটা কেমন মনে হচ্ছে একটু দেখো তো স্যার। এবারে কানেকশনটা সমান্তরালের মতো মনে হচ্ছে না স্যার? হচ্ছে কি না? একটা উপরে আছে একটা নিচে আছে, তো উপরে নিচে আছে, কানেকশন দুই পাশ থেকে সমান সমানে পাচ্ছে, ও পাচ্ছে যেটুকু, ও পাচ্ছে ততটুকুই। এটা সমান্তরালের মতো কানেকশন দেখাচ্ছে না? সমান্তরাল কিন্তু স্যার এটাকে আমরা দুটো সমান্তরাল ক্যাপাসিটর হিসেবে চিন্তা করে নিতে পারি। তো সমান্তরাল ক্যাপাসিটরের ক্ষেত্রে সিপি ইকুয়াল টু আমরা কি বলি স্যার? C1 প্লাস C2। এখন আমাদের C1 কি আসবে? C1 আসবে হচ্ছে স্যার উপরে, এটার জন্য C1 ধরো, এটার জন্য আমার ক্যাপাসিটর C1, এটার জন্য আমরা C2 পাবো, C1 আর C2। তো নিচেরটার জন্য আমরা কি পাবো স্যার? এপসাইলন নট কে A1 ডিভাইডেড বাই ডি প্লাস ডিস্টেন্স আমার সেমই আছে, দুই ক্ষেত্রে ডিস্টেন্স আমার সেমই আছে। তো এর পরের জন্য আমরা লিখতে পারবো স্যার এপসাইলন নট A মাইনাস A1 ডিভাইডেড বাই ডি। তো তাহলে এখানে আমার এপসাইলন নট ডিভাইডেড বাই ডি যদি আমরা কমন নিয়ে ফেলি স্যার, আমরা এখানে পাচ্ছি এপসাইলন নট কে A1 প্লাস এপসাইলন নট A মাইনাস এপসাইলন নট A1। ও এপসাইলন নটটা আমি আগে কমন নিয়ে ফেলছি, মাথা যে স্যার কোথায় গেল? এমন পাচ্ছি নাকি স্যার? তো এইটাকে তুমি যত পারা যায় যে ছোট করে নিয়ে আসতে পারছো। এ লিখে ফেলো আগে স্যার, A প্লাস A1 কে মাইনাস 1 ভাবে লেখা যাবে স্যার। কে মাইনাস 1 নাকি 1 মাইনাস কে হবে? হ্যাঁ এভাবে লিখতে পারো স্যার, এভাবে লিখতে পারো, অথবা মাইনাস কমন নিয়ে 1 মাইনাস কেও লিখতে পারো। এভাবে লিখো, এভাবেই মনে রাখো। আচ্ছা, তোমাদের বইগুলোতে এটাকে স্মল এ দ্বারা প্রকাশ করছে, একই কথা স্যার। স্মল এ বলো, A1 বলো, ইটস আপ টু ইউ। মানে আমরা বোঝাতে চাচ্ছি যে ডাইইলেকট্রিক পদার্থরা সাইডের এরিয়া কতটুকু ধরে ফেলছে।
কতটুকু এরিয়া সে কভার করে ফেললো, যে নিয়ে ফেললো। তুমি সাইড থেকে একটা প্লেটকে যদি দেখতে পাও, একটা প্লেট কেমন দেখাবে জানো স্যার? একটা প্লেটের ধরো যে এত অংশ, এই এত অংশ স্যার কাভার হয়ে গেছে কি দিয়ে? এটা তোমার A1 দিয়ে কাভার হয়ে গেছে, আর টোটাল এরিয়াটা আমাদের ছিল হচ্ছে তোমার A, তাহলে এইটুকু অংশের এরিয়াটা হবে A মাইনাস A1। বুঝতে পারছো সবাই? জয়শ্রী বুঝতে পারছো? বুঝছো? শিওর? ওকে। আচ্ছা, খুব সিম্পল একটা ফর্মুলা। এই যে স্যার, এবারে স্যার আমরা তাহলে শ্রেণী সংযোগ সমান্তর সংযোগ পড়াতে আমরা কি বের করে ফেলতে পারলাম? দুইটা এমন ফর্মুলা বের করে ফেলতে পারলাম যেখানে আমরা একটা ক্যাপাসিটরকে আংশিকভাবে ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা যদি পূর্ণ করি বা ডাইইলেকট্রিক পদার্থ যদি আংশিকভাবে রাখি এখানে মাঝখানে, তাহলে ফলাফল কি আসতে পারে সেটা আমরা গ্যাস করে ফেলতে পারলাম। পারছি কি স্যার? ওকে। তো তোমাদের অঙ্ক যদি আরেকটু কঠিন করতে চাই, যদি দুই রকম ডাইইলেকট্রিক পদার্থ লম্বা লম্বা করে রাখে বা এরকম টুকরা টুকরা করে রাখে, করতে পারবে না স্যার? প্রমাণটা দেখালাম এই জন্যই, তুমি তখন প্রমাণের স্টাইলে করে নিয়ে যাবা, ডিরেক্ট সূত্র বসানোর দরকার নেই। ঠিক আছে? তো ডিরেক্ট সূত্র বসানোর দরকার নেই, ডিরেক্ট সূত্র বসাইবা যখনই একবার এইভাবে হুবহু সেম কেস থাকবে। ঠিক আছে? এখানে ধরো যে এখানে একটা দিল, আরেকটা দিল, তো তখন তোমাকে C1 C2 C3 তিনটার জন্য তিনটা করতে হবে। সো তিনটার জন্য তিনটা, C1 বস্তুটার জন্য, C2 বস্তুটার জন্য, এবং ফাইনালি ফাঁকা স্থানের জন্য তিনটার জন্য তুমি যোগ করে 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 নিয়ে আসবা। এই ক্ষেত্রে প্যারালাল কনসিডার করলাম, আর এক্ষেত্রে আমরা সিরিজ কনসিডার করলাম। পাশাপাশি যেহেতু যুক্ত হয়েছে তাই সিরিজ, আর এটা যেহেতু স্যার উপরে নিচে যুক্ত হয়েছে স্যার, আমরা এটাকে প্যারালাল বলতে পারি। দেখো কানেকশন, ডানে একটা বিন্দু বামে একটা বিন্দু, ডানে বিন্দুর সাথে সেও কানেক্টেড বামে বিন্দুর সাথে সেও কানেক্টেড, তাহলে সেম পয়েন্ট, আমরা এগুলাকে বলি নোড। এগুলাকে কি বলি স্যার? নোড। সার্কিটের ক্ষেত্রে পয়েন্টকে আমরা নোড বলি। তো এখানে চিন্তা করে দেখো স্যার, এই যে আমরা এই নোড 1 আর এটাকে আমরা বলছি স্যার নোড 2। তাহলে নোড 1 হচ্ছে আমাদের এটা, নোড 2 হচ্ছে আমাদের এটা, নোড 1 হচ্ছে আমাদের এটা, নোড 2 হচ্ছে এটা। দেখো নোড 1 এর সাথে এটা পুরোটা কানেক্টেড, তার মানে ওরা দুজনই কানেক্টেড। নোড 2 এর সাথে এরা দুজনই কানেক্টেড, যেহেতু দুজনেরই কমন নোড, দুইটাই নোডই কমন বা সেম। যখন দুইটা অংশের কোনো একটা সার্কিটের কোনো একটা দুইটা অংশের দুইটা নোড দুইটাই সেম যখন হয়ে যায়, তখন তাদেরকে আমরা কি বলি? প্যারালাল বলি। বুঝতে পারছো স্যার প্যারালাল কেন বলতে পারছি? আর এখানে যদি একটু খেয়াল করে দেখো স্যার, এখানে যদি খেয়াল করে দেখো, এখানে আমরা তিনটা নোড পাচ্ছি। এটা একটা নোড 1, আর এখানে এই প্লেটটার সাথে কানেক্টেড এখানে একটা কাল্পনিক প্লেট চিন্তা করা যায়, এটাকে আমরা নোড 2 বলতে পারি স্যার, আর এইখানে আমরা নোড 3 বলতে পারি স্যার। এই বুঝি নাই? কাল্পনিক নোড 2 মানে হচ্ছে তোমার এই বরাবর কল্পনা করে নিতে পারি, এখানে একটা প্লেট আছে, ওরা যে বিভাজিত হয়ে গেছে না, বিভাজনে একটা প্লেট, বিভাজন নিজেও একটা কি প্লেটের মতো কাজ করে। হ্যাঁ 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 হ্যাঁ, ক্যাপাসিটর অ্যাকচুয়ালি এরকম হয়। সো এটা প্লেট, যে বিভাজন আছে মানে তো প্লেট, সে নিজেও তো একটা প্লেটের মতো কাজ করছে। তো দেখো তাহলে এই যে একটা প্লেট, এই যে একটা প্লেট, এই যে একটা প্লেট, তো একটা নোট, দুইটা নোট, তিনটা নোট। সো কমন নোট কোনটা স্যার? মাঝখানে নোট 2। যখন সিঙ্গেল কমন নোট থাকে এবং ওই নোটে আর কারো কোনো কানেকশন আছে, এটা কিন্তু মাস্ট জরুরি। আমরা যখন চলতরিৎ পড়াবো তখন বুঝাবো যে কমন নোটে সিরিজ হইতে গেলে কমন নোটে অন্য কারো কোনো কানেকশন থাকতে পারবে, কোনো তৃতীয় থার্ড পার্টি থাকতে পারবে না, ফার্স্ট পার্টি আর সেকেন্ড পার্টি। তো ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি, এখানে আর কোনো কানেকশন নেই, তাহলে আমরা বলে দিতে পারি এরা দুজন কিসে আছে? শ্রেণীতে আছে, সেই হিসাবে চিন্তা করতে পারি। বুঝছো ব্যাপারটা? তো সার্কিট জিনিসটা যত সহজে বুঝতে পারবা, তত এইগুলা তোমার কাছে মনে হবে একেবারে পানির মতো সহজ। বুঝছো স্যার? হ্যাঁ। তো ধারকের ক্ষেত্রে আমরা কি পড়ে ফেললাম স্যার? ধারক জিনিসটা কি সেটা আমরা পড়লাম। ধারক জিনিসটা কি সেটা আমরা বললাম যে যন্ত্রের সাহায্যে আমরা খুব অল্প সময়ের জন্য চার্জ ধরে রাখার মাধ্যমে শক্তি ধরে রাখি, তাদেরকে ধারক বলে। তারপর আমরা সমান্তরাল পাত ধারক নিয়ে পড়ালেখা করলাম, এটাকে বর্তনীতে কেমনে শো করা হয়, তারপর এটা ধারকত্বগুলো কেমনে বের করা হয়, ডাইইলেকট্রিক পদার্থ মাঝখানে থাকলে কি হয় সেটা দেখছি। তারপর ধারকের শ্রেণী সংযোগ, সমান্তরাল সংযোগ দেখলাম। এখান থেকে আমরা ধারকের মধ্যে যদি এটার হেডিংটা কি হবে জানো স্যার? এটার হেডিংটা হবে যে ধারকের আংশিকভাবে
যদি ডাইইলেকট্রিক পদার্থ যুক্ত করি, আংশিক ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে দ্বারা পূর্ণ ধারক, আংশিক ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা পূর্ণ সমান্তরাল পাতধারক এমনি বলতে পারো, আংশিক ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা পূর্ণ সমান্তরাল পাতধারক। সেই হিসাবে তোমরা দুইটা কেস দেখতে পেলে, একটা কেস হচ্ছে এটা যেখানে আমাদের আসলে শ্রেণী সংযোগের মতো মনে হয়, আর আরেকটা কেস হচ্ছে এটা যেখানে আমাদের সমান্তরাল সংযোগের মতো মনে হয়। আমাদের বোর্ড প্রশ্নগুলোতে এই দুইটা কেস খুব বেশি ইম্পর্টেন্টলি আসে। এবার ধারকের একেবারে শেষ কনসেপ্টে চলে আসছি, ধারকের সঞ্চিত শক্তি। এতক্ষণ যে স্যার আমরা গলা উঁচু করে চিল্লে বলছিলাম ধারক কি, যে আমরা এখানে চার্জ ধরে রাখার মাধ্যমে শক্তি ধরে রাখে, তো এই চার্জ ধরে রাখার মাধ্যমে কীরকম শক্তি ধরে রাখে, কি পরিমাণ স্থিতিশক্তি এর মধ্যে জমা থাকে বা বিভব শক্তি কি পরিমাণ থাকে। তো ধারকের সঞ্চিত শক্তি বা বিভব শক্তি, সকল সঞ্চিতকে আমরা বিভব বলি, ঠিক আছে, সেই হিসাবে বিভব শক্তি বলতে পারো। তো ধারকের সঞ্চিত শক্তি কিংবা ধারকের বিভব শক্তি যদি বলে তাহলে কিভাবে করব। তো লিখো স্যার, হেডিং দাও, ধারকের সঞ্চিত শক্তি। ধারকে সঞ্চিত শক্তি, ধারকে সঞ্চিত শক্তি। স্যার ধারকে সঞ্চিত শক্তি আমরা কি লিখব? ইউ ইকুয়াল তোমরা পাওয়া হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। তোমরা এখানে সি জিনিসটা কি সেটাও জানো, ভি জিনিসটা কি সেটাও জানো। সি মানে হচ্ছে ধারকের ধারকত্ব, ভি হলো বিভব পার্থক্য। সো ভি বিভব পার্থক্যে আমরা একটা ধারক নিলাম, ধারকের ভি বিভব পার্থক্যে সি ধারকত্বের একটা ধারক যদি আমরা নিই তাহলে এটা সবসময় হাফ সি ভি স্কোয়ার সমপরিমাণ শক্তি জমা রাখতে পারে। বুঝছো স্যার? এটা আমরা ইন্টিগ্রেশন করার মাধ্যমে বের করে ফেললাম, বুঝছো? তো ইন্টিগ্রেশনের দিকে আমরা যাচ্ছি না, ইন্টিগ্রেশন করলে মূলত যেটা পাওয়া যায় সেটা আমি বলে দিচ্ছি। তোমরা যদি ইন্টিগ্রেশন করলে বেসিক্যালি হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি এই জিনিসটা পাবা, কিউ স্কোয়ার ডিভাইড বাই সি এই জিনিসটা পাবা। তো এটা আর এটার মধ্যে রিলেশন কিন্তু আমরা নিয়ে আসতে পারি। কি দিয়ে রিলেশন নিয়ে আসি স্যার? ওই যে সি ইকুয়াল টু কিউ বাই বি দিয়ে নিয়ে আসি, আমাদের একটা মাস্টার ইকুয়েশন সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই বি। তো এটা দিয়ে আরও একটা সম্পর্ক নিয়ে আসা যায় যেটা হচ্ছে তোমার কিউ বি। সো ইউ এর জন্য তুমি এই তিনটে সূত্র তিনটাই মনে রাখতে পারো। যখন তোমাকে যা যা দেওয়া থাকবে ধারকের জন্য তখন তুমি তা বসিয়ে এটা নিয়ে আসতে পারবা। বুঝছো? তো এগুলো হচ্ছে তোমার ধারকের সঞ্চিত শক্তির সূত্র তিনটা আমি দিয়ে দিলাম। এবার তোমাদের যেই প্রশ্নটা তোমাদের মনের মধ্যে উকি দেয় সেটা হচ্ছে সমান্তরাল পাতধারকের জন্য স্যার কি এক্সট্রা আমরা কিছু করতে পারি কিনা। সমান্তরাল পাত ধারকে সঞ্চিত শক্তি, সমান্তরাল পাতধারকের সঞ্চিত শক্তি। তো এটা কেমনে করবো স্যার? আমরা সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে আমরা হাফ সিভি স্কোয়ারে আমরা সিটা বসিয়ে দিয়ে সি এর মানটা বসিয়ে দিয়ে আমরা করে ফেলতে পারি। সো সি এর মানটা তোমরা বসিয়ে দাও। এখানে যদি আমরা প্রমাণটা করি ইউ ইকুয়াল টু হাফ সি, বুঝি নাই উপরেরটাকে কি শ্রেণী সংযোগের কিছুই তো নাই স্যার এখানের মধ্যে। জাস্ট একটা ধারক নিলাম, ধারকের মধ্যে আমরা একটা ব্যাটারি কানেকশন করে দিব। বুঝছো? ভি বিভব পার্থক্যের একটা ব্যাটারি কানেকশন করে দিব। তাহলে ধারকের দ্বিপাশী বিভব পার্থক্য ভি হয়ে গেল। তাহলে ধারকের দ্বিপাশী বিভব পার্থক্য যদি ভি থাকে আর এটা ধারকত্ব যদি সি হয় তাহলে সঞ্চিত শক্তি সূত্র করলাম। বুঝছো? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে সমান্তরাল পাতধারকের সঞ্চিত শক্তি আমরা এখানে লিখতে পারি হাফ সি ভি স্কোয়ার। তো এখানে সমান্তরাল পাতধারকের জন্য সি এর মান কি জানি আমরা স্যার? এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। বুঝছো? সমান্তরাল পাতধারক বলতে কোনটা বুঝতে পারছো? ওই দুইটা প্লেট নিয়ে প্যারালালি দুইটা প্লেট নিয়ে যে করলাম এটার জন্য নাম স্পেশাল একটা ধারক বললাম না, বহুল ব্যবহৃত একটা ধারক, সেটার নাম সমান্তরাল পাতধারক। তো এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি এটা লিখতে পারি। আচ্ছা, ভি এটাকে আমরা কি লিখতে পারি? প্রাবল্য এবং ইন্টু ডি এভাবেও লিখতে পারি না স্যার? প্রাবল্য এবং ডি এভাবে লিখতে পারি স্যার। এখন কাটাকাটি চলে গেলে স্যার
কাটাকাটি চলে গেলে কি থাকে এখন দিন শেষে আমাকে একটু বলো তো স্যার। একটা ডি চলে যাবে, একটা ডি থাকবে স্যার, এখানে আমাদের হাফ থাকবে এপসাইলন নট এ ডি ই। ঠিক আছে স্যার, তাহলে এটা হলো স্যার আমাদের টোটাল। ও ইয়ের উপরে স্কোয়ার হবে, রাইট, নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়ের উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার থাকবে। এখন তোমরা চিন্তা করে দেখো তো, এডি মানে কি? ভলিউম না? এডি মানে কি? ভলিউম বা আয়তন। এডি মানে হচ্ছে আয়তন। তাহলে এটাকে তোমরা দেখবা কোনো কোনো জায়গায় বলা হচ্ছে একক আয়তনে। সুতরাং একক আয়তনে সমান্তরাল পাত ধারকে সঞ্চিত শক্তি। এটাকে দেখবা ইউ প্রাইম দিয়ে লিখছে। তার একক আয়তনে কি পাবো স্যার? আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে। আয়তন দিয়ে যদি ভাগ করে দিই, আমার এই এডিটা উড়ে যাবে না স্যার? আমার এখানে যে এডিটা আছে এটা উড়ে যাবে না স্যার? উড়ে যাওয়া মানে কি? ভাগ চলে যাবে আর কি। তো এটা আমার ভাগ চলে যাবে। তাহলে আমাদের কি থাকলো স্যার? হাফ এপসাইলন নট ই স্কোয়ার। এটাই আমরা ফর্মুলা হিসেবে পেয়ে যাব। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর্মুলা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা হচ্ছে এটা। একক আয়তনে সঞ্চিত শক্তি অনেক সময় বের করতে বলে হাফ এপসাইলন নট ই স্কোয়ার। আচ্ছা, এবার যদি বলে যে আমার ধারকের ভেতরে একটা ডাইইলেকট্রিক পদার্থ রাখা হয়েছে, তখন আমরা কি করব? ডাইইলেকট্রিক পদার্থ রাখা হলে ইউ প্রাইমটা হবে হচ্ছে হাফ এপসাইলন নট। তোমরা সবাই জানো ডাইইলেকট্রিক পদার্থ চলে আসছে মানে এখানে একটা কে চলে আসবে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। যদি একটা ডাইইলেকট্রিক পদার্থ সহ থাকে তাহলে আমরা এটা বলতে পারি। পদার্থ সহ, বুঝছো স্যার? ডাইইলেকট্রিক পদার্থ সহ আমরা এটা বলতে পারি। দিস ইজ আওয়ার আলটিমেট ফর্মুলাস, যেখানে আমরা এই তিনটা ফর্মুলা দেখলাম, যে হাফ সি বি স্কোয়ার, হাফ কিউ স্কোয়ার সি, অথবা কিউ স্কোয়ার ডিভাইড বাই সি, অথবা হাফ সি কিউ ভি। এভাবে আমরা ধারকের সঞ্চিত শক্তি বের করতে পারি। আবার সমান্তরাল পাত ধারকের জন্য একটা ফর্মুলা পেলাম। এখানের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একক আয়তনে, কারণ এ হচ্ছে ক্ষেত্রফল, ডি হচ্ছে আমাদের কি? ডিস্টেন্স। আর প্লেটের ক্ষেত্রফল করলে ধারকের টোটাল আয়তন পেয়ে যাবো না স্যার? ধারকের টোটাল আয়তন পেয়ে যাবো। তো ধারকের একক আয়তনের জন্য সঞ্চিত শক্তি, ধারকের একক আয়তনের জন্য সঞ্চিত শক্তি, তবে সেক্ষেত্রে ডাইইলেকট্রিক পদার্থ থাকলে কি হয় সেটাও আমরা দেখে ফেললাম। তাহলে সঞ্চিত শক্তি নিয়ে যত রকম ফর্মুলাসগুলো আছে আমাদের সবগুলো আমরা দেখে ফেললাম। ফর্মুলার প্লুরাল তো স্যার ফর্মুলাই, রাইট? হ্যাঁ, সবগুলো ফর্মুলা দেখে ফেললাম। আচ্ছা, ধারকের প্রকারভেদ নামক কিছু কথাবার্তা তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা এটা একটু রিডিং দিবা। এখান থেকে বেশ কিছু এমসিকিউ সব কিছু হয়। তোমাদেরকে আমি বলি যে কিছু প্রশ্ন আমি তোমাদেরকে যে নোটটা যে তোমাদেরকে আমি দিচ্ছি সেই নোটের মধ্যে এই প্রকারভেদের কিছু ইনফরমেশন নোট আকারে দেওয়া আছে, তোমরা একটু দেখে রাখতে পারো। এছাড়া তোমরা বই থেকে অবশ্যই ধারকের প্রকারভেদ এবং ব্যবহারগুলো একটু রিডিং পড়বা, এখান থেকে যেন এমসিকিউ আসলে তোমরা করতে পারো। ঠিক আছে স্যার? তো অক্ষরপত্র বইটা দেখতে পারো, এটাতেই খুব ভালো মতো করে লিখে দেওয়া আছে। সো লাস্ট আমাদের টপিক যেটা থাকবে নেক্সট ক্লাসের জন্য সেটা হচ্ছে যে গাউসের সূত্র। আমরা মনে আছে স্যার যে বলছিলাম কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে বল, প্রাবল্য এগুলো নির্ণয় করতে সাহায্য করে। মানে দুটি চার্জিত বস্তুর মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল যা আছে সেটা কিন্তু বিন্দু চার্জ হলে তখন কুলম্বের সূত্র ইউজ করা যায়। তাহলে এখন এই কুলম্বের সূত্রের মধ্যে একটা সীমাবদ্ধতা থেকে গেল না, যে বড় বস্তু এই কলমটার জন্য কি হতে পারে? একটা প্লেট নিলে সেটার জন্য কি হতে পারে? চার্জিত প্লেট নিলে। একটা চার্জিত গোলক নিলে কি হতে পারে? একটা চার্জিত তার নিলে কেমন হতে পারে? এই সকল কেসগুলোতে কিভাবে করব সে কুলম্বের সূত্র থেকে ধারণা আমরা পাবো না। তো কুলম্বের সূত্র যেহেতু এই সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা থেকে বের হওয়ার জন্য গাউস নামক একজন বিজ্ঞানী উনি একটা সূত্র প্রয়োগ করেছেন, যেখানে উনি ফ্লাক্স নিয়ে আলোচনা করছিলেন। ফ্লাক্স কি তোমাদের মনে আছে? সো আমরা নেক্সট দিন ফ্লাক্সের ওইটাকে আবার রিভিশন করে তড়িৎ ফ্লাক্সের মাধ্যমে উনি প্রাবল্যের সূত্র বের করতে শিখাইছেন। একবার প্রাবল্য পেয়ে গেলে প্রাবল্যকে আমরা জানি ইন্টিগ্রেট করলে বিভব পাই, কারণ বিভবের ডিফারেন্সিয়েশন মানে প্রাবল্য। তাহলে প্রাবল্যকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো?
বিভব পাবো। তাহলে ইজিলি আমরা এখান থেকে বিভব পেয়ে যাব 1 নাম্বার। 2 আমরা প্রাবল্য জানি, সেটার সাথে যদি ওখানে চার্জ স্থাপিত চার্জটা জানি তাহলে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব, আমরা বল পেয়ে যাব কিউ, কারণ এফ পেয়ে যাব, কারণ এফ ইকুয়াল টু কি জানি স্যার, এফ ইকুয়াল টু কিউ ই, আমরা ঠিক কিনা। তাহলে প্রাবল্য জানাটাই এখানে অনেক বেশি জরুরি। তাই ওই গাউসের সূত্র থেকে আমরা ফ্লাক্সের মাধ্যমে প্রাবল্য বের করে নিয়ে আসব। কয়েকটা কেস, কয়েকটা সিনারিও আমরা দেখব। গাউসের সূত্রটা এবং সূত্রটার সাথে একটা সারফেস ইন্টিগ্রাল নামে কিছু একটা আছে, সেটার ব্যবহার দেখানো হচ্ছে। তো সারফেস ইন্টিগ্রাল যেহেতু আমরা করি নাই, সেজন্য আমাদের এখানে খুবই সিম্পল ইজি কিছু শেপের জন্য উদাহরণ হিসাবে দেওয়া আছে। সেই উদাহরণগুলো প্রমাণগুলো আমরা একটু করে দেখব, এগুলো ফর্মুলাগুলোকে মুখস্থ করব, তাহলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে গাউসের সূত্র পড়ে ফেলার পরে, গাউসের সূত্রের ব্যবহার করে ফেলার পরে আমাদের চ্যাপ্টার ক্লোজড। তারপরে দুইটা ক্লাসে আমরা ম্যাথ করে চ্যাপ্টার 2 শেষ, চ্যাপ্টার 3ও শুরু করে দিতে পারবো। আল্লাহ হাফেজ।